আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা পর্তুগাল যেতে চান আপনাদের মধ্যে অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে, সেটা হচ্ছে যে পর্তুগালের সকল ক্যাটাগরির ভিসার জন্যই হয়তো ইন্ডিয়াতে যেতে হয়, যেহেতু বাংলাদেশে পর্তুগালের এমবেসি নাই। বাংলাদেশে পর্তুগালের এমবেসি না থাকলেও বাংলাদেশ থেকে অনেকগুলা ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করা যায় এবং ভিসা নিয়ে পর্তুগাল যাওয়া যায়। আর আপনারা জানেন পর্তুগালে যেহেতু ভিজিট ভিসা নিয়ে বা শর্ট টার্ম ভিসা নিয়েও গিয়ে স্থায়ী হওয়া যায়, তাই হিউজ একটা পিপল আছে যারা পর্তুগাল যাওয়ার জন্য আগ্রহী বা পর্তুগালের বিভিন্ন ইনফরমেশন সার্চ করে। তো তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কোন কোন ক্যাটাগরির ভিসা আপনারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর কোন ক্যাটাগরির ভিসার জন্য আপনাদেরকে ইন্ডিয়া যেতে হবে, এবং শর্ট টার্ম ভিসার রিকোয়ারমেন্টগুলো কি, ফি কত, এবং কিভাবে বাংলাদেশের কোথা থেকে আপনারা আবেদন করে এই ভিসাটা নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর কেউ যদি একান্ত আমাদের কোনো ব্যক্তিগত পরামর্শ নিতে চান বা আমাদের কাছ থেকে কোনো সার্ভিস নিতে চান, তাহলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজকে ফলো করে সবসময় আমাদের সাথে থাকতে পারেন। এনিওয়ে, চলে আসি আমাদের মূল আলোচনা। আজকের মূল আলোচনা হচ্ছে যে কিভাবে বাংলাদেশ থেকেই আপনারা সহজে পর্তুগালের ভিসা নিতে পারবেন। পর্তুগাল মূলত দুইটা ক্যাটাগরির ভিসা ইস্যু করে থাকে, একটা হচ্ছে শর্ট টার্ম ভিসা আর একটা হচ্ছে লং টার্ম ভিসা। শর্ট টার্ম ভিসাটা হচ্ছে শর্ট স্টে, অর্থাৎ 90 ডেজ স্টে করতে পারবেন আপনারা পর্তুগাল অথবা সেনজেন এরিয়াতে যে কোনো জায়গায়। এই ভিসাটা নিয়ে আপনারা 90 ডেজ স্টে করতে পারবেন, 90 ডেজের বেশি আপনারা স্টে করতে পারবেন না। এই ভিসাটার জন্য আপনারা কি করতে পারবেন, বাংলাদেশ থেকেই ফ্রান্স এমবেসিতে আপনারা এই ভিসার অ্যাপ্লিকেশন জমা দিয়ে খুব সহজেই আপনারা ওই 80 ইউরো বা 7,500 টাকা জমা দিয়ে আপনারা এই ভিসাটা নিতে পারবেন। আর যদি আপনারা লং স্টে বা লং টার্ম ভিসা নিতে চান, যেটা 90 ডেজের বেশি পর্তুগালে আপনাদের অবস্থান করতে হবে, সেই ভিসাটার জন্য অবশ্যই আপনাদেরকে দিল্লি যেতে হবে। দিল্লিতে বিএফএস আছে, পর্তুগালের এমবেসি আছে, কিন্তু এমবেসি সরাসরি এই অ্যাপ্লিকেশনটা নেয় না। দিল্লিতে পর্তুগালের একটা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আছে, সেখানে গিয়ে আপনাদের কি করতে হবে, এই অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে। তো চলুন এখন আমরা দেখি যে এই শর্ট টার্ম বা সি ক্যাটাগরির মধ্যে কোন কোন ভিসাগুলো পড়ে আর লং টার্ম বা ডি ক্যাটাগরির ভিসার মধ্যে কোন কোন ভিসাগুলো পড়ে। শর্ট টার্ম ভিসার মধ্যে আছে বিজনেস ভিসা, কনফারেন্স ভিসা, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা, এয়ারপোর্ট ট্রানজিট ভিসা, অফিসিয়াল ভিসা, সিমেন ভিসা ইত্যাদি হচ্ছে শর্ট টার্ম ভিসা। আর লং টার্ম বা ডি ক্যাটাগরির ভিসার মধ্যে পড়ে এমপ্লয়মেন্ট ভিসা, স্টাডি ভিসা, ফ্যামিলি রিউনিফিকেশন ভিসা ইত্যাদি যত রকম আসলে 90 ডেজের বেশি বা লং টার্ম স্টে করার যেই পারমিশনটা থাকে সেটা হচ্ছে এই ডি ক্যাটাগরির ভিসা। তো এই শর্ট টার্ম বা সি ক্যাটাগরির ভিসাগুলো সবসময় হয়ে থাকে সেনজেন ভিসা, অর্থাৎ সেনজেনের 26টা কান্ট্রির যে কোনো কান্ট্রি আপনারা ভিজিট করতে পারবেন এই শর্ট টার্ম ভিসাটা নিয়ে। তো চলুন আমরা দেখি যে এই শর্ট টার্ম ভিসা অর্থাৎ ট্যুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা, অফিসিয়াল ভিসা, কনফারেন্স ভিসা, এই ভিসাগুলোর রিকোয়ারমেন্টসগুলো কি, যেই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করে আপনারা ঢাকা থেকেই এই ভিসাটা নিয়ে সেনজেন এরিয়াতে খুব সহজেই ভিজিট করতে পারেন। পর্তুগালে চাইলে আপনারা এই শর্ট টার্ম ভিসাটা নিয়েও পর্তুগালে গিয়ে লিগেল এন্ট্রি করার মাধ্যমে তারপর আপনারা কি করতে পারেন, পর্তুগালে স্থায়ীভাবে বসবাস করতে পারেন। আর কিভাবে শর্ট টার্ম ভিসা বা ভিজিট ভিসা নিয়ে আপনারা পর্তুগালে সেটেল হতে পারবেন, এটা নিয়ে আমাদের ধারাবাহিক 3টা পর্বের ভিডিও থাকবে, যেই ভিডিওগুলো দেখলে আপনাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এখন নিশ্চয়ই আপনাদের অনেকেরই মনে প্রশ্ন আসছে যে এই পর্তুগালের শর্ট টার্ম ভিসা বা ভিজিট ভিসার রিকোয়ারমেন্টটা কি, কি কি ডকুমেন্ট লাগবে, কতগুলো দেশ ভিজিট করা থাকতে হবে বা ব্যাংকে কত টাকা থাকলে আমরা এই ভিসাটা পেতে পারি। তো এক্ষেত্রে একটা প্রাইমারি ধারণা দিব, তবে একজন এক্সপার্টের সাথে পরামর্শ করে আপনাদের ম্যান টু ম্যান আসলে ভ্যারি করে। ইন্ডিভিজুয়ালি এক একজনের জন্য ডকুমেন্টগুলো এক এক রকম রেডি করতে হবে বা এক এক প্রোফাইলের জন্য এক এক রকম ডকুমেন্ট রেডি করতে হবে, এক একভাবে নিজেকে উপস্থাপন
উপস্থাপন করতে হবে, এটা ডিপেন্ড করে যে কার জন্য আসলে অ্যাপ্লাই করছে। তো আমি ওভারঅল বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব, যেটা থেকে আপনারা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন যে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে বা ওই ডকুমেন্টগুলো কিভাবে ডিজাইন করবেন আর কোন কোন দেশ আপনাদের ভিজিট করা থাকতে হবে। প্রথমে আছি ভিজিট করার ইস্যুটা। যদি আপনাদের বেশ কয়েকটা কান্ট্রি ভিজিট করা থাকে তাহলে অবশ্যই আপনাদের ভিজিট ভিসার চান্সেসটা বেশি, লাইক আপনার মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কম্বোডিয়া, ভিয়েতনাম, দুবাই, টার্কি এইসব দেশ যদি ভিজিট করা থাকে তাহলে আপনার কি হবে, সেনজেন ভিসা পাওয়ার বা পর্তুগালের ভিসা পাওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে। তবে এইটা হচ্ছে প্রি কন্ডিশন, হচ্ছে যারা সিম্পলি ট্যুরিস্ট হিসেবে বা কমপ্লিটলি মানে ট্রাভেলিংয়ের জন্য যারা এই ভিসাটা চাইবে তাদের জন্য আসলে ট্রাভেল হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। বাট যারা অফিসিয়াল বিজনেস ভিসা বা কোনো কনফারেন্সে যাবে এর জন্য আসলে প্রায় প্রিভিয়াসলি অনেক ভিসা থাকতে হবে, অনেক দেশে ভিজিট করা থাকতে হবে, এটা আসলে ম্যান্ডেটরি না। এই ক্ষেত্রে ম্যান্ডেটরি হচ্ছে যে আপনার প্রফেশনের সাথে ওই ইস্যুটা ম্যাচ করে কিনা, অর্থাৎ আপনি যেই কনফারেন্সে অ্যাটেন্ড করবেন ওই কনফারেন্সের যেই টপিক্সটা সেই টপিক্সটা কি আপনার প্রফেশনের সাথে ম্যাচ করে কিনা বা আপনার এডুকেশনের সাথে ম্যাচ করে কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর হচ্ছে ওইখান থেকে কোনো পার্টিকুলার ইনভাইটেশন কি আপনার আছে কিনা এই জিনিসটার উপর ডিপেন্ড করে, এবং যেই অর্গানাইজেশনটা এই টোটাল প্রোগ্রামটা অর্গানাইজ করছে সেই অর্গানাইজেশনটা কি রেপুটেড কিনা এটার উপরে ডিপেন্ড করে। যদি সেই অর্গানাইজেশনটা রেপুটেড হয় এবং আপনার প্রফেশনের সাথে ওই টপিকসটা ম্যাচ করে আর আপনার যদি ওখান থেকে একটা ইনভাইটেশন আসে তাহলে আপনার চান্সেসটা অনেক বেশি থাকবে। এক্ষেত্রে সাদা পাসপোর্টেও আপনাকে ভিসা দিতে পারে যদি আপনার আদার্স সকল ডকুমেন্ট আসলে ঠিক থাকে। এখন আসি আপনাদের আরও একটা কমন প্রশ্ন হচ্ছে ব্যাংকে কত টাকা থাকতে হবে। এটাও ডিপেন্ড করে আপনার স্ট্যাটাসের উপরে। আপনি যদি বিজনেসম্যান হন তাহলে একরকম, আপনি যদি সার্ভিস হোল্ডার হন তাহলে আপনার ব্যাংকের স্টেটমেন্টটা একরকম থাকবে। আপনি কীরকম ইনকাম দেখাচ্ছেন এটার উপরে শুধুমাত্র ব্যালেন্সের উপর ডিপেন্ড করে না, আদার্স বিভিন্ন ফ্যাক্টরের উপরে আসলে ওরা ডিপেন্ড করে। লাইক আপনি যদি শো করছেন যে আপনি 1 লাখ টাকা স্যালারি পান, আপনার ব্যাংকের স্টেটমেন্টে ওই রিফ্লেকশনটা না থাকে, বা আপনি বড় একটা ব্যবসায়ী, আপনার ট্রানজ্যাকশানে যদি ওইটা রিফ্লেকশন না থাকে তাহলেও আপনার ভিসা না হতে পারে। কিন্তু ওইটা যদি ওভারঅল ম্যাচ করে তাহলে কি খুব অল্প টাকা ব্যালেন্স থাকলেও আপনি ভিসা পেতে পারেন। আর যদি বেশি টাকা ব্যালেন্স থাকে, আপনার লিকুইড ক্যাশ যদি বেশি টাকা থাকে তাহলে আপনার চান্সেসটা অনেক বেশি থাকে। এছাড়াও আপনার আদার্স প্রপার্টি এবং আদার্স ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট এর উপরেও আপনার ফ্যামিলি টাই, বিজনেস টাইগুলো ডিপেন্ড করে বাংলাদেশের সাথে আপনার টাইটা কতটুকু, যেইটার মাধ্যমে তারা বুঝতে পারে যে আপনি ভিজিট করে ওখান থেকে ব্যাক করে আসবেন। এটার দ্বারাও আপনার ভিসার চান্সেসটা অনেক বাড়িয়ে নিতে পারেন। এছাড়া আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে আপনি কি করতে পারেন, আপনার কোম্পানির ব্যাংক স্টেটমেন্টটা এখানে সাবমিট করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকলে বা আপনার কোনো এফডিআর থাকলে, আপনার ডিপিএস থাকলে, আপনার যে কোনো ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট থাকলে সেই জিনিসগুলোও এখানে নিয়ে আসতে পারেন। এরপরে এডিশনাল আরও কিছু ডকুমেন্ট দিতে পারেন, সেটা হচ্ছে আপনার ট্যাক্স রিটার্নটা। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট যে আপনি প্রতি বছর ট্যাক্স ফাইল করেন, ট্যাক্স ফাইলের মধ্যে আপনার ডিটেলস ইনফরমেশন থাকে, আপনার কত প্রপার্টি আছে, আপনার কীরকম বিজনেস আছে, এই জিনিসটা রিফ্লেকশনটা ট্যাক্স ফাইলে থাকে। তো ট্যাক্স ফাইলটা যদি প্রপারলি আপনারা রেডি থাকে তাহলে এটাকে সাবমিট করে দিতে পারেন। আর এটা সাবমিট করলে তারা ইজিলি বুঝে নেবে যে আপনার আসলে ফিনান্সিয়াল স্ট্রেংথটা কতটুকু। এখন আসি যে আপনার বেসিক রিকোয়ারমেন্টটা কি। বেসিক রিকোয়ারমেন্টের মধ্যে প্রথমেই আপনার একটা ট্রাভেল ডকুমেন্ট তো অবশ্যই থাকতে হবে, লাইক আপনার পাসপোর্ট থাকতে হবে, ভ্যালিড পাসপোর্ট। এই পাসপোর্টটা অ্যাটলিস্ট 6 মান্থের ভ্যালিডিটি থাকতে হবে। আর প্রিভিয়াস যদি কোনো পাসপোর্ট থাকে সেই পাসপোর্টগুলোর ইনফরমেশনও এখানে আপনাকে ইনক্লুড করতে হবে। এরপর আপনার একটা ছবি লাগবে ইউরোপিয়ান সাইজের বা সেনজেন এরিয়ায় যেই ছবিটা ইউজ করা হয় 35-45 cm সাইজের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা ছবি লাগবে। এরপরে কি করতে হবে, আপনার অকুপেশনটা প্রুফ করার জন্য অকুপেশনাল আইডি কার্ড থাকতে পারে, বা কেউ বিজনেস করলে বিজনেসের ট্রেড লাইসেন্স থাকতে পারে, সেই ডকুমেন্টগুলো দিতে হবে। আদার্স যদি কোনো আপনার ইনকর্পোরেশন সার্টিফিকেট থাকে, মেমোরেন্ডাম অফ আর্টিকেল থাকে, এই ডকুমেন্টগুলো দিতে হবে। এরপর হচ্ছে আপনার একটা ফরওয়ার্ডিং লেটার, তারপরে কাভার লেটার, তারপরে একটা এনওসি, আপনি যে জব করেন জবের থেকে যে আপনি ছুটি নিয়েছেন ওই টাইমটা, এটার একটা এনওসি দিতে পারেন। এরপরে আপনি কি একটা ট্রাভেল প্ল্যান দিতে পারেন, ইনভাইটেশন থাকলে ইনভাইটেশন দিতে পারেন। এরপর আপনার হোটেল বুকিং, আপনি ওখানে গিয়ে কোথায় উঠছেন সেই হোটেল বুকিংটা দিতে পারেন, এয়ার টিকিট রিজার্ভেশন দিতে পারেন।
আর ফিনান্সিয়াল এবং প্রপার্টির সকল ডকুমেন্ট দিয়ে আপনারা খুব সহজেই এই পর্তুগাল ভিসা বা সেনজেন ভিসার জন্য আবেদন করতে পারেন। রেডি করার পরে ফ্রান্স এম্বাসি থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনারা সরাসরি ওখানে ইন্টারভিউ দিয়ে সকল ডকুমেন্ট সাবমিট করে আপনারা কি করতে পারবেন, ভিসা নিতে পারবেন। এখানে অবশ্যই ছোটোখাটো একটা ইন্টারভিউ সেশন আছে, যেই ইন্টারভিউটাতে আপনাকে রিলেভেন্ট কিছু কোশ্চেন করবে, যেই কোশ্চেনগুলোর আনসার কনফিডেন্টলি আপনি দিতে পারলে আপনি খুব সহজেই পেয়ে যাবেন পর্তুগালের এই ভিসা বা সেনজেন ভিসা। তারপরে আপনি সেনজেন এরিয়ার 26টা দেশ খুব সহজেই ভিজিট করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম চাইলে আপনারা কি করতে পারবেন, সেনজেন এরিয়ার এই ভিসাটা বা পর্তুগালের ভিসাটা নিয়ে পর্তুগালে লিগালি এন্ট্রি করে আপনারা পর্তুগালে সেটেল হতে পারবেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না, আশা করি এই ভিডিও থেকে আপনারা পর্তুগালের ভিসা সম্পর্কে একটা ডিটেলস ধারণা পেয়েছেন। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ থেকে কিভাবে খুব সহজে আপনারা পর্তুগালের ভিসা নিতে পারেন সেটা সম্পর্কেও একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।